অপারেশন সিঁদুর অপারেশন সিন্দুর ভারতের জন্য কতটা সফলতা এনেছে, বা অপারেশন সিঁদুর এরকম হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল, এ নিয়ে অনেক আলোচনা চলছে। কিন্তু সব কিছুর মধ্যে এমন একটি চাঞ্চল্যকর বিষয় ঘটেছে যেটা নিয়ে এখনো পর্যন্ত ভারতীয় সেনা বা ভারতীয় বায়ুসেনা কোনো ডিনায়াল মোডে নেই। তারা খোলসা করে বলছে না কি হয়েছে। সেটা হচ্ছে ভারত অপারেশন সিঁদুরে যে এয়ার স্ট্রাইক করেছিল, সেইখানে বলা হচ্ছে পাকিস্তানের বা চীনের মিসাইলের দ্বারা একটি রাফায়েল প্লেন ভারতের ধ্বংস হয়েছে। তারা বলছে 5টা, সেটা অতিরঞ্জিত, কিন্তু সূত্র মারফত এবং তথ্য যা উঠে আসছে তাতে কিন্তু এখন এটা মোটামুটি সত্য বলেই ধরে নিতে হবে যে ভারতের কিন্তু একটি রাফায়েল দুর্ভাগ্যবশত ধ্বংস হয়েছে। এর সপক্ষে যুক্তি দিয়ে আজকের এই ভিডিওটি করব। জানি অধিকাংশ মানুষেরই এটি ভালো লাগবে না, কারণ আমরা বাস্তব বোধের থেকে একটা জিঙ্গোইস্টিক জাতীয়তাবোধের মধ্যে এত বেশি চলে গেছি, সেই জন্য আমি জানি অধিকাংশ মানুষেরই ভালো লাগবে না। এর বিপক্ষে অনেক যুক্তি দেবেন, কিন্তু আমার সপক্ষে আমি যুক্তিগুলি রাখবো একের পর এক। আশা করি সবাই ধৈর্য ধরে এই ভিডিওটি দেখবেন। আমি প্রথমেই বলবো, এয়ার মার্শাল AK ভারতী 11ই মে সন্ধে 7:43 যে প্রেস বিজ্ঞপ্তিটা দিয়েছিলেন, প্রেসের সামনে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে বহু বিদেশি পত্রিকায়, এমনকি ফ্রান্সের পত্রিকায় পর্যন্ত বলা হচ্ছে ভারতের রাফায়েল ধ্বংস হয়েছে, সেইখানে প্রত্যুত্তরে AK ভারতী কি বলেছে আমি অনুরোধ করছি, বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা ওনার বক্তব্যটি মন দিয়ে শুনুন এবং তার অন্তর্নিহিত মানেটি বোঝার চেষ্টা করুন। দেখুন ভিডিওটি। Sir, can you give a number of assets we lost? Because there's been a lot of speculation going on, international media writing a lot of things about our platforms, including Rafales. I mean, Pakistan claiming that Rafale has been downed, etc. Can you put that question to rest and clarify on that? I guess that question is for me. All right, I'm happy that you've asked this question. You know, we are in a combat scenario, and losses are a part of combat. The question that you must ask us, okay, and indeed that we must ask ourselves, you inclusive, is have we achieved our objectives? Have we achieved our objective of decimating that terrorist camp? And the answer is a thumping yes. And the results are for the whole world to see. As for the details, what could have been, how many numbers, which platform did we lose? You know, at this time, I would not like to comment on that, because we are still in a combat situation, and if I comment on anything, it will only be advantage adversary. So we don't want to give him any advantage at this stage. All I can say is that we have achieved our objectives that we selected, and all our pilots are back home. Thank you. ভিডিওটি দেখলেন, AK ভারতী কি বলছেন যখন তাকে প্রশ্ন করা হলো যে আমাদের কি রাফায়েল প্লেন ধ্বংস হয়েছে, তিনি তখন বলছেন যে আমরা কিন্তু এখনো অপারেশনের মধ্যে রয়েছি, মানে আমরা এখনো যুদ্ধের মধ্যে রয়েছি, এবং এই মুহূর্তে তিনি বলছেন যে যুদ্ধেতে মিলিটারি অ্যাসেট ধ্বংস হওয়াটা পার্ট অ্যান্ড পার্সেল, কোনো ব্যাপার না। আমেরিকারও প্লেন হুতির দ্বারা ধ্বংস করা হয়েছে, হুতির মতন একটা পাতি টেররিস্ট সংগঠন আমেরিকার প্লেন ধ্বংস করেছে, আমেরিকা সেটা মেনে নিয়েছে। চীনের কিছুদিন আগে একটা J-17 প্লেন ক্র্যাশ করেছে, চীন সেটা স্বীকার করেছে, কিন্তু সেই লেভেল সেটা কিন্তু এই যে ভারত পাকিস্তানের যে লড়াই চলছিল সেই ম্যাগনিটিউডে হচ্ছিল না। তো
তো সেই জন্য এয়ার মার্শাল বললেন যে এই মুহূর্তে আমি এটা নিয়ে, উনি কিন্তু বলছেন না যে না এটা সর্বৈব মিথ্যে, বা বলছেন না যে হ্যাঁ এটা হয়েছে, মানে অনেকটা হচ্ছে সেই যুধিষ্ঠির বলেছিলেন অশ্বত্থামা হত ইতি গজ, সেরকম তিনি বলছেন যে যুদ্ধে মিলিটারি অ্যাসেট ধ্বংস হওয়াটা খুব সাধারণ ব্যাপার, আমাদের পাইলটরা নিরাপদে ফিরে এসেছে। তো এটি হচ্ছে প্রথম, আপনারা যতই অস্বীকার করুন, এটি কিন্তু প্রথম তথ্য সপক্ষে যে আমাদের অন্তত একটি বিমান ওই চীনা মিসাইলের দ্বারা হয়েছে, ধ্বংস হয়েছে। এর সপক্ষে 7ই মে দেখা যাচ্ছে একটি MICA মিকা মিসাইল, যেটা কিনা মিরাজ 2000 বা রাফায়েলে লাগানো থাকে, সেটা কি হয়েছে, সেটির একটি ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি M88 জেট ইঞ্জিন, এখানেই বলি M88 জেট ইঞ্জিনটা কি, স্নেকমা M88 হচ্ছে একটি ফ্রেঞ্চ আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন, যেটা স্নেকনা তৈরি করে কার জন্য, দাসল্ট রাফায়েল ফাইটারের জন্য। তো সেই M88 এর একটি ধ্বংসাবশেষ পাওয়া যায় কোথায়, আকিলা কুর্দ গ্রামের সামনে কাশ্মীরের, যেখানে কিন্তু একটা বিস্ফোরণ ঘটেছিল এবং একটি প্লেন ক্র্যাশের পরে সেখানে একজন ব্যক্তি মারা যায় এবং 9 জন আহত হয়। এবং এটিকে কনফার্ম করছেন কে, খুব নামী একজন এভিয়েশন আর ডিফেন্স কনসালটেশন হাভিয়ের টিটলেম্যান। অথচ এই হাভিয়ের টিটলেম্যান, আপনারা বলবেন এ তো বিদেশি, এ তো ভারতের বিপক্ষে বলবে, কিন্তু এর আগে যে কটা পাকিস্তান থেকে সোশ্যাল মিডিয়া থেকে ছবি এসে রাফায়েল ধ্বংস হয়েছে, মিরাজ এই ধ্বংস হয়েছে, হাভিয়ের টিটলেম্যান কিন্তু প্রতিটাকেই মানে বলেছেন মিথ্যা। 2001 সালের ভিডিও, 2002 সালের ছবি সেটা দিয়ে, কিন্তু এখানে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে একটি M88 জেট ইঞ্জিন। কিভাবে বোঝা যাচ্ছে, তার ফ্ল্যাপস মানে পাখনা আর রিভেটস, যেটা একমাত্র রাফায়েলের সাথেই যুক্ত থাকে। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি, তার ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি কোথায়, ওই আকিলা কুর্দ গ্রামের সামনে। এবং ফ্রেঞ্চ ইন্টেলিজেন্স তারা কিন্তু বারবার করে কনফার্ম করছে যে একটি রাফায়েল জেট ভারতের কিন্তু ওই চীনা মিসাইলের দ্বারা কিন্তু ধ্বংস হয়েছে। তো প্রথম হচ্ছে আমরা দেখলাম যে স্নেকমা M88, যেটা ফ্রেঞ্চ আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন, যেটা ডেভেলপ করে স্নেকনা কাদের জন্য, দাসল্ট রাফায়েল ফাইটারের জন্য, তার ধ্বংসাবশেষ কিন্তু আমরা কিন্তু ওই আকিলা কুর্দ গ্রামের সামনে পেয়েছি এবং এটা কিন্তু কনফার্ম করা হয়েছে। বলা হচ্ছে যে পাকিস্তান চীনের PL-15E মিসাইল, যেটার একটা ডোমেস্টিক ভ্যারিয়েন্ট মানে টাইপ, যেটার রেঞ্জ হচ্ছে 300 কিলোমিটার এবং মাক 5 এর গতিতে যেটা অপারেট করে, সেইটা ওই রাফায়েল যে প্লেন, সেটাকে যখনই ভারত থেকে টেক অফ করেছে সে তখনই ওটাকে লক করেছে। এই যে যখন প্লেনগুলি টেক অফ করেছে তখন পাকিস্তানের স্যাব হচ্ছে সুইডিশ, ইরি AWACS কি, AWACS হচ্ছে এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল। এই প্লেনগুলি অনেক উচ্চতায় থাকে এবং এরা যুদ্ধের প্লেন নয়, কিন্তু এরা যে মুহূর্তে কোনো বহিরাগত প্লেন, সাবমেরিন, মিসাইল হয় তখন সঙ্গে সঙ্গে তারা বার্তা পাঠায়। তো ওই স্যাব AWACS পাকিস্তানের খুব নিঃশব্দে তারা পেট্রোলিং করছিল এবং J-10C যে পাকিস্তানি বা চীনা যে ফাইটার প্লেন একদম প্যাসিভ মোডে ওই অঞ্চলে ছিল। এবং এই যে PL-15E মিসাইল যে মুহূর্তে রাফায়েল আকাশে টেক অফ করে এবং রেঞ্জের মধ্যে চলে আসে, সঙ্গে সঙ্গে ওই 300 কিলোমিটার দূরত্ব থেকে এই PL-15E মিসাইল ছোড়া হয়। এবং রাফায়েলের, এবারে আপনারা বলবেন যে কেন রাফায়েল এত উন্নত মানের প্লেন একটা মিসাইল ডিটেক্ট করতে পারলো না?
একটা মিসাইলকে ডিটেক্ট করে ফ্লেয়ার ডিপ্লয়মেন্ট করে বা নিজের মানে পাইলট, এত ভারতের ভালো পাইলট, তারা ম্যানুভার করে সেই মিসাইলটাকে এড়িয়ে বেরিয়ে যেতে পারলো না? পারেনি। এর পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে রাফায়েলের কি, যে প্লেনের ভেতরে যে সফটওয়্যার, দেখুন কম্পিউটারে সফটওয়্যার থাকে, মোবাইলে সফটওয়্যার থাকে, সেরকম প্লেনেরও সফটওয়্যার থাকবে। সেই যে প্লেনের সফটওয়্যার যেটা, সেটা আপগ্রেড হয়নি। দেখবেন আপনি যখন কম্পিউটার চালান বলবে সফটওয়্যার আপডেট করতে, মোবাইল চালান বলবে সফটওয়্যার আপডেট করতে। কারণ কি, সব সময় হচ্ছে এই আপডেট হলে কি, যে নতুন নতুন অ্যান্টিভাইরাস আসছে বা নতুন নতুন ভাইরাস আসছে, সেগুলোকে ডিটেকশন করতে সুবিধা হবে, সেই মতন অপারেট করবে। তো রাফায়েলের সফটওয়্যার আপগ্রেড করা ছিল না। কেন ছিল না সেটাই আমি পরে আসছি। আমি আগে বলি কিভাবে রাফায়েলের প্লেনটি ওই PL-15E মিসাইলের দ্বারা ধ্বংস হয়েছিল, সেটা আগে বলি। তো আপগ্রেড করা সফটওয়্যার ছিল না বলে পাইলট জানতেই পারেনি যে মিসাইল লঞ্চ করা হয়েছে। পাইলট যখন জেনেছে তখন সেই মিসাইলের রেঞ্জ মাত্র 50 কিলোমিটার দূরে, এবং পাইলটের তখন ইজেক্ট করে প্রাণ বাঁচানোর জন্য সময় ছিল মাত্র 9 সেকেন্ড। আমরা যদি এয়ার মার্শালের কথাকে একদম সত্য বলে, এবং অবশ্যই সত্য বলেই ধরা উচিত, ভাগ্যক্রমে পাইলট সেই সময়টি পান ইজেক্ট করে বেরিয়ে যাওয়ার, কিন্তু রাফায়েল জেটটি ধ্বংস হয়। কেন হয়েছিল, কেন মিসাইলটাকে ডিটেক্ট করতে পারেনি, সফটওয়্যার আপগ্রেডেশন, আমি সমস্ত ডিটেলে আসবো। সবাইকে একটাই কথা বলবো যে জাতীয়তাবাদী আপনি, জাতীয়তাবাদী আমিও, ভারত মাতায় কি জয় আপনিও বলেন, ভারত মাতায় কি জয় আমিও বলি, আরবান নকশালদেরকে আমিও ঘৃণা করি। কিন্তু যদি সত্যটা জানতে চান দেশের উন্নতির স্বার্থে, তাহলে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন আজকে আমি এই চাঞ্চল্যকর এরকম একটা ভিডিও করছি, যেখানে আমি জানি আমি অনেকের কিন্তু অপ্রিয় পাত্র হব আজকে। এবং এই যে তারপরেই আমরা দেখছি যে আগামী যে 2-3 দিন ভারতের যে ফাইটার জেট খুব কম আকাশে দেখা গেছিল, কিন্তু খুব কম। আমরা একটা জিনিস বলছিলাম যে আমরা পাকিস্তানের রেডার সিস্টেমকে ধ্বংস করে দিয়েছি। পাকিস্তান এখন পুরোপুরি বলতে পারেন অন্ধ, পাকিস্তানি যে এয়ারবেস বলুন যাই বলুন অন্ধ। আমাদের প্লেন যদি ঢুকে সেখানে হামলা করে আসে, তারা কিচ্ছু ডিফেন্ড করতে পারবে না। এটাই তো ছিল সুযোগ, চাণক্যের যে নীতি। আমরা তো চাণক্যই কথাই বলি সবসময় যারা জাতীয়তাবাদী, চাণক্যের নীতি, শত্রু যখন সব থেকে দুর্বল তখন তার উপরে আঘাত আনো। আচ্ছা, ভারতীয় ফাইটার জেটগুলি তখন পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা আনলো না কেন, হামলা করলো না কেন? উল্টে আমরা দেখছি খুব কম ভারতীয় জেট, ফাইটার জেট ওই 2-3 দিন কিন্তু ভারতীয় সীমার মধ্যে। কেন? যে মুহূর্তে আমাদের এখানকার ফাইটার প্লেনগুলো টেক অফ করছে, পাকিস্তানি রেডার সেটা পিক আপ করছে। পাকিস্তানি রেডার মানে অবশ্যই চীন থেকে পাওয়া, তারপরে এই যে বললাম স্যাব ইরি, এওয়াক্স, এসব ইয়ে থেকে পাওয়া। এই যে এখানেই একদম, কারণ কি স্যাব ইরি এতটাই উন্নত মানের, সে যেটা দেখতে পাচ্ছে ইন্ডিয়ান রেডার কিন্তু সেটা ফলো করতে পারবে না। সেই জন্যে PL-15 যখন করা হয়েছিল, মিসাইল যখন লঞ্চ করা হয়েছিল, তখন সেটা রাফায়েলের থ্রেট রেঞ্জ, রাফায়েলের যে রেঞ্জ, রাফায়েল যে রেঞ্জ থেকে PL-15 কে ধ্বংস করতে পারবে সেই রেঞ্জের থেকে অনেকটা দূরে ছিল, এবং রাফায়েল ডিটেক্ট করতে পারেনি। কেন পারেনি আমি পরে আসবো ভিডিওর। এই মুহূর্তের যে খবর, ইন্ডিয়ান এয়ারফোর্সের যে বিমানগুলি, যে ফাইটার প্লেনগুলি, সেটি আমাদের বর্ডারের 300 কিলোমিটারের ভেতরে উঠছে, তার 300 কিলোমিটারের ক্রস করছে না। কেন? কারণ ওই যে বললাম PL-15 মিসাইল, 15E মিসাইল, যার রেঞ্জ হচ্ছে কিন্তু 300 কিলোমিটার। দুঃখের সাথে বলছি, ভারতীয় প্লেন, ভারতীয় ফাইটার জেট কিন্তু আমাদের ভারতের বায়ু সীমার মধ্যেই, তাও 300 কিলোমিটারের ভেতরেই কিন্তু উঠছে, তার বাইরে কিন্তু ভারত প্লেন, ভারতের এয়ারফোর্সের ফাইটার প্লেন কিন্তু এগোচ্ছে না। এটা একটা কারণ। কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে অপারেশন সিঁদুর বন্ধ হয়ে গেল। একটা ডোনাল্ড ট্রাম্প কি বলে দিল, তার জন্য আমাদেরকে অপারেশন সিঁদুর বন্ধ করে দিতে হবে। আমরা বলছি আমরা ওদের দুজন পাইলটকে নাকি, পাকিস্তানি পাইলটকে নাকি আমরা ক্যাপচার করেছি। আমরা কোন রকমের ইয়েতে বার্গেনিং এ গেলাম না। আমরা তো বলতেই পারতাম যে তোমাদের পিওকে খালি করো, বা বালুচিস্তানকে নিজের পক্ষে স্বাধীনতা দাও। আমরা কিচ্ছু না করে কেবল আমরা বললাম কি এরপরে যদি কোনো হামলা হয় তাহলে পাকিস্তান যেন চরম মূল্য দেওয়ার জন্য তৈরি থাকে। অথচ আমরা যেখানে বলছি যে আমাদের এই হামলাতে পাকিস্তান একদম মানে ভয় একদম সদস্য হয়ে গেছে, কিন্তু আমরা দেখেছি আর্টিলারি ফায়ারিং কিভাবে পাকিস্তান করেছে, এবং হাজারের কাছাকাছি মানে প্রায় মৃত্যু এবং ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের। তাই একটা শত্রু যখন এতটাই ভয় ভীত, সে কি করে আমাদের
সীমান্তের মধ্যে ক্রমাগত গোলাবর্ষণ করে এত ক্ষয়ক্ষতি করতে পারে? প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। তাই একটা জিনিস কিন্তু আমরা দেখছি যে রাফায়েল, এত বলা হচ্ছিল রাফায়েল রাফায়েল করে, ওভারহাইপড। পাকিস্তান কিন্তু এদিক দিয়ে দেখুন, শত্রু যেটা ভালো সেটা কিন্তু প্রশংসা করতে হবে। আপনি মহাভারতের যুদ্ধে আপনি কর্ণ যদিও অধর্মের পক্ষে লড়েছিল, কর্ণের বীরত্বকে আপনি অস্বীকার করতে পারেন না, অশ্বত্থামার বীরত্বকে অস্বীকার করতে পারেন না, বা দুর্যোধনের বীরত্বকে আপনি অস্বীকার করতে পারেন না, তারা যতই নীচ অসৎ হোক না কেন। পাকিস্তান কিন্তু কার্গিলের যুদ্ধের পরে থেকে তার, আমরা যেটা জানি, তার এয়ারফোর্সকে ঢেলে সাজিয়েছে। কিভাবে? কারণ পাকিস্তান এবং তারপর কার্গিল এবং তারপরে যে আমাদের বালাকোট এয়ার স্ট্রাইক, পাকিস্তান বুঝে গেছে যে ভারতের সাথে ওই এয়ার টু এয়ার কমব্যাটে আমরা পারবো না। তো ভারতকে কি করতে হবে? লং রেঞ্জ থেকে আমাদেরকে টার্গেট করতে হবে, যেটা ওই J-15 ওই মিসাইল দিয়ে, PL-15E মিসাইল দিয়ে করলো। পাকিস্তান কি করেছে? কিল চেইন, একটা কিল চেইন তৈরি করেছে। মানে যে মুহূর্তে আঘাত আসবে সেই মুহূর্তে মানে একদম মানে ডেডলি অ্যাটাক যাকে বলে, কি দিয়ে তৈরি করেছে? J-10C, SAB-ERI AWACS আর কি লং রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইলস দিয়ে। অনেক কস্ট এফেক্টিভ। আমরা যেখানে 200 মিলিয়ন দিয়ে রাফায়েল কিনছি, 60,000 কোটি টাকার 63,000 কোটি টাকার ডিল করছি, পাকিস্তান কিন্তু অনেক কম খরচে একদম কস্ট এফেক্টিভ ইয়েতে কিভাবে কিল চেন তৈরি করা যায় সেটা করেছে, যার একটা নিদর্শন কিন্তু এই রাফায়েলের ধ্বংস। এইবারে আপনাদেরকে বলি যে এত উন্নত মানের যে আমাদের রাফায়েল প্লেন, সে কেন পারলো না ওই যে PL-15E যে মিসাইল তাকে ডিটেক্ট করতে? তার প্রধান কারণ হচ্ছে ফ্রান্সের বদমাইশি। দেখুন, এবারে আপনারা বুঝবেন, আমি কিন্তু ভারতীয় বলছি না যে আমাদের ভারতীয় পাইলটরা অযোগ্য বা এসব বলছি না, বা আমাদের ভারতীয় এয়ার ডিফেন্স মার্শাল সত্যকেছে ওই মুহূর্তে না বলে উনি বুদ্ধিমানেরই কাজ করেছেন, এবং ওটাই করা উচিত। কারণ ওই মুহূর্তে যদি খবর বেরোতো যে আমাদের একটা রাফায়েল ধ্বংস হয়েছে, মোদী সরকার থাকলো কি না থাকলো তার থেকে বড় কথা হচ্ছে সেনাবাহিনীর মনোবলে কিন্তু একটা বিরাট ধাক্কা হতো। ভাবুন তো, আজকে যদি পাণ্ডবদের মধ্যে যুদ্ধের প্রথম দিনই ধরুন ভীম মরে গেল, কত বড় ধাক্কা হতো সেটা পাণ্ডবদের জন্য। তো রাফায়েলও তো অনেকটা আমাদের সেই ভীমের মতন, তো সেই জন্যে সেখানে চেপে যেতে হয়েছে খবরটা। এবং আমি কিন্তু প্রথমেই ওই যে M88 যেটা ওই যে টার্বো ফ্যান জেট যেটা আমি বললাম, সেটা কিন্তু পাওয়া গেছে। এবং ওই যে বললাম হাভিয়ার টিটলম্যান অন্য সমস্ত পাকিস্তানের ক্লেমকে কিন্তু ডিনাই করেছে, কিন্তু এটাকে কিন্তু সত্য হিসেবে ধরেছে, এবং যেটাকে কনফার্ম করছে কিন্তু ফ্রেঞ্চ মিডিয়া। কেন করছে এইবারে তাতে আসছি। কেন বলছি ফ্রান্সের বদমাইশি, এবারে আপনারা বুঝবেন। ফ্রান্সের বদমাইশি প্রথমে কি, ফ্রান্স ভারতকে রাফায়েল ফাইটার জেটের যে সোর্স কোড, যেটা একটা যুদ্ধ বিমানের বলতে পারেন মস্তিষ্ক, আজ পর্যন্ত দেয়নি। পাহেলগাঁও হামলার পর থেকেই ভারত বলছে ফ্রান্সকে যে সোর্স কোডটা চাও, সোর্স কোডটা দিতে হবে রাফায়েলের। ফ্রান্স আইপি রাইট মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে আমার তৈরি আমার সত্তর যে রাইট সেটা আমি দেব না, এই বলে ফ্রান্স ডাক করে গেছে। আপনাদেরকে এবার জানতে হবে সোর্স কোডটা কি জিনিস। সোর্স কোড হচ্ছে হিউম্যান রিডেবল ইনস্ট্রাকশনস, মানে যে ইনস্ট্রাকশন মানুষ পড়তে পারবে। কারা তৈরি করে এগুলো? প্রোগ্রামাররা। যেগুলোর দ্বারা, যেগুলো অ্যাকচুয়ালি বলে দেয় একটা প্লেনের কম্পিউটারকে কি করতে হবে। এটা আপনি যখন কম্পিউটার করেন সেখানে তো প্রোগ্রাম থাকে, তো সেই প্রোগ্রামগুলো কারা তৈরি করে? প্রোগ্রামাররা। এবারে আমরা সেইগুলোকে ফলো করে করেই কিন্তু কম্পিউটারটাকে অপারেট করি। তো সোর্স কোড হচ্ছে সেরকমই প্রোগ্রামারদের দ্বারা তৈরি করা যে প্রোগ্রাম, যেগুলো ইনস্ট্রাকশনস, যেগুলোকে ফলো করলে বোঝা যায় যে এয়ারক্রাফটের কম্পিউটারটাকে কিভাবে অপারেট করা যেতে পারে। সেই জন্যই সোর্স কোডকে বলা হচ্ছে কম্পিউটারে, প্লেনের যে সফটওয়্যার সিস্টেম তার হচ্ছে মস্তিষ্ক হচ্ছে এই সোর্স কোড। এই সোর্স কোড কতটা গুরুত্বপূর্ণ, কারণ এরা একেবারে ক্রিটিক্যাল যত সব ফাংশন, যেমন রেডারের ইন্টিগ্রেশন মানে মিলন, ওয়েপন টার্গেটিং, কিভাবে কোথায় কোন ওয়েপন্স কিভাবে টার্গেট করবে সেটা ডিটেকশনের কাজ করে,
ডেটা ফিউশন, একটা ডেটার সাথে একটা ডেটা যে ফিউশন মানে মিলন, সেটার কাজ করে। আর তার সাথে যেটা একটু আগে বলছিলাম ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এই সমস্ত ক্রিটিক্যাল জিনিসগুলোকে কন্ট্রোল করে হচ্ছে সোর্স কোড। সেই সোর্স কোড আজ পর্যন্ত ফ্রান্স, এবং এটা কিন্তু আপনারা গুগলে টাইপ করলেই পাবেন, বিরাট বড় খবর এটা, ফ্রান্স সোর্স কোড পুরোপুরি ডিনাই করে দিয়েছে। ওদিকে দেখুন কত বড় বদমাইশ ফ্রান্স, আমরা চীনের একটা যে PL-15 মিসাইল আমাদের এখানে পড়েছিল, ফ্রান্স বলছে আমাদের সাথে ওটা শেয়ার করো যাতে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে করা যায়, কিন্তু ফ্রান্স নিজে দিচ্ছে না। এবং ডিআরডিওর একজন কর্মচারী, অনেক উচ্চ স্তরের কর্মচারী, তিনি বলেছেন ফ্রান্সকে কখনোই বিশ্বাস করা যাবে না। কারণ বললাম, যখনই ফ্রান্সের কাছে এই টেকনোলজি ট্রান্সফারের মানে এই সোর্স কোড ট্রান্সফার বা এইসবের কথা বলা হয়, তখনই তারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর কথা ধোয়া তুলে ডিনাই করে দেয়। এই জন্য এই যে আমরা যে ব্রহ্মস বলছি না, যে ফ্রান্স আমরা রাফায়েলের মধ্যে ব্রহ্মস লাগিয়ে খবরে এসেছে উড়িয়ে দেবো, এটা সম্ভব নয়। ভারত রাফায়েলেতে ব্রহ্মস লাগাতেই পারবে না যতক্ষণ না সোর্স কোড পাচ্ছে। এবং যদিও বা ফিজিক্যালি যদিও সেটাকে ফিট করা যায় ব্রহ্মসে, তারপরে ওই যে বললাম সফটওয়্যার, ওই যে কম্পিউটার জেনারেটেড প্রোগ্রাম, যে প্রোগ্রামের দ্বারা চালিত হবে, যে প্রোগ্রামগুলো ইনস্ট্রাকশন দেবে সেই সোর্স কোডের মাধ্যমে, ভারত তো সেই সোর্স কোডই জানে না। তা সেখানে যদি আমি ব্রহ্মসটাকে ফিটও করি প্লেনে, আমি তো লঞ্চ করতে পারবো না, কারণ কি সোর্স কোড নেই বলে। সেই জন্য কি সোর্স কোড কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাফায়েলের যে ইলেকট্রিক্যালি স্ক্যান্ড অ্যারে, মডিউলার মিশন কম্পিউটার, এই দুটোই হচ্ছে রাফায়েলের ব্যাকবোন। যতক্ষণ না আমরা সোর্স কোড পাচ্ছি, আমরা এই যে বললাম ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারে আর মডিউলার মিশন কম্পিউটার, এই যে দুটো ব্যাকবোন রাফায়েলের, এই টেকনোলজিটা আমরা ততদিন স্টাডি করতে পারবো না। এবং যতদিন পর্যন্ত আমরা এই স্টাডি করতে পারছি না, ততদিন পর্যন্ত আমরা কোন রকমের ওই প্লেনেতে আমাদের মতন করে মডিফিকেশন পরিবর্তন আমরা আনতে পারবো না। তাহলে ভাবুন যে এই সোর্স কোড ছাড়া, কোন রকমের সফটওয়্যারের আপগ্রেডেশন ছাড়া যে পাইলটকে ওই রাফায়েল চালাতে হয়, এক প্রকার সে কিন্তু মানে তার চোখে পট্টি পরিয়ে, তার চোখ বেঁধে দিয়ে তাকে বলা হচ্ছে তোমার হাতে রাফায়েল আছে, যাও তুমি উড়িয়ে দিয়ে আসো। দেখুন একটা কথা আছে, ইটস নট দ্য প্লেন, ইটস দ্য পাইলট, যেটা প্রমাণ করেছিলেন অভিনন্দন। MiG-21 এর মতন একটা প্রাগৈতিহাসিক যুগের প্লেন দিয়ে F-16 এর মতন প্লেনকে উড়িয়ে দিয়েছিলেন। তিনি পেরেছিলেন কেন? কারণ ঘন্টার পর ঘন্টা MiG-21 নিয়ে যে ভারতীয় সেনা যে ডগ ফাইট প্র্যাকটিস করেছে, ফাইট সিমুলেশন প্র্যাকটিস করে গেছে, কিন্তু রাফায়েল নিয়ে তো আমরা সেই সুযোগটাই পাইনি। 1000 ঘন্টা বলে, মিনিমাম 1000 ঘন্টা একটা পাইলটের একটা প্লেনের সাথে পরিচিতি হতে সময় লাগে, সেই সময়টাই পাইনি। ডগ ফাইট সিমুলেশন এগুলো সেইভাবে করতেই পারেনি। তাহলে বুঝতে পারছেন, এক প্রকার অন্ধকারে ছেড়ে দেওয়া হয়েছিল আমাদের পাইলটদেরকে, না তোমাদের কাছে তো রাফায়েল আছে। পরিণতি কি? ওই 300 কিলোমিটার রেঞ্জের থেকে যে PL-15 মিসাইল ছাড়া হলো, ডিটেক্টই করা গেল না। কেন ডিটেক্ট করা গেল না? কেবল সোর্স কোডের জন্য না, আরো কারণ আছে, যেটা আমি আরো একটু পরে আসবো। কিন্তু বুঝতে পারছেন সোর্স কোডটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। সেই সোর্স কোড না পাওয়ার পরে কোনো আপগ্রেডেশন হয়নি তো, সফটওয়্যারের আপগ্রেডেশন হয়নি তো। ওদিকে মিসাইল যে চাইনিজ মিসাইল, সেটা তো সফটওয়্যার আপগ্রেডেশন হচ্ছে, প্রতিদিনই আপগ্রেডেশন হচ্ছে। আপগ্রেডেশনের উপরই কিন্তু আজকে যুদ্ধ। তো সেই আপগ্রেডেশন হয়নি, সোর্স কোড আমরা পাইনি, তার জন্য আজকে এই অবস্থা হলো। কেন আজকে ফ্রান্স, এই বদমাইশ ফ্রান্স কেন সোর্স কোড দিচ্ছে না? কারণ সোর্স কোড পেলে আমরা হবে কি, আমরা আমাদের যে অস্ত্র অনেক উন্নত মানের এয়ার টু এয়ার মিসাইল, সেই মিসাইল আমরা লাগাতে পারবো ব্রহ্মস ছাড়াও। অনেকে তো বলছে ব্রহ্মসের থেকে বড় গেম চেঞ্জার হচ্ছে অস্ত্র মিসাইল। কেন পারবো না? ওই যেহেতু সোর্স কোড নেই, সেই জন্য আমরা ফিজিক্যালি ফিট করলো ভেতরের যে প্রোগ্রামাররা যে প্রোগ্রাম সেট করেছে, সেগুলো তো আমরা এখনো পড়তে পারছি না, আমরা জানতেই পারছি না। কেন করেছে ফ্রান্স এটা? কারণ তারা ফ্রান্স চায় যে ইউরোপিয়ান কোম্পানি MDD এর যে MICM মিসাইল, এই যে একটু আগে দেখুন আমি যেটা বললাম, যে M88 যে ধ্বংসাবশেষ এবং যে একটি MICM মিসাইল যেটা মানে ব্লাস্ট করেনি, সেই মিসাইলের ধ্বংসাবশেষ যে আমরা কাশ্মীরে যে পেয়েছি,
তাহলে MICA ফ্রান্স চায় MDDA কোম্পানির MICA মিসাইল সেটাই ব্যবহার করা হোক। তার মানে 2 এ 4 এবারে বুঝতে পারছেন, এই MDDA এর MICA মিসাইলটাই যেটা ফায়ার হয়নি সেটা ওই M88 টার্বোফ্যানের সাথে ধ্বংসাবশেষ কিন্তু পাওয়া গেছে ভারতের অন্তর্ভুক্ত কাশ্মীরের মধ্যে। এটার পরেও যদি আপনারা বলেন যে তথ্য আছে কি, প্রমাণ আছে কি, আই রেস্ট মাই কেস। যাই হোক, তো ফ্রান্স চায় যে MICA মিসাইল ব্যবহার করা হোক, কিন্তু অস্ত্র MKT রেঞ্জ হচ্ছে 110 কিলোমিটার এবং আপকামিং যে অস্ত্র MK2 তার রেঞ্জ হচ্ছে 160 কিলোমিটার। এই MICA মিসাইলের থেকে অনেক গুণ ভালো। MICA এবং নেক্সট জেনারেশন যে MICA NG মিসাইল তার থেকে আমাদের এই অস্ত্র MKT এবং অস্ত্র MK2 1000 গুণ ভালো। এবং এই অস্ত্র মিসাইল এখন কারা ডিমান্ড করছে? গ্রিস, যাদের কাছে কিনা রাফায়েল আছে। এখন তাহলে ফ্রান্সের যেটা ভয় যে ইজিপ্ট, কাতার, ইউনাইটেড আরব এমিরেটস এরাও কিন্তু এই রাফায়েলই ব্যবহার করে। তো ভারতকে যদি আজকে আমি এই সোর্স কোড দিই, তারপরে যদি এই দেশগুলো যদি ভারতের থেকে এই অস্ত্র মিসাইল কিনে আমাদের থেকে সোর্স কোড চায়, তাতে হবে কি ফ্রান্সের যে ইনকাম, এই যে রাফায়েল বেচে এবং রাফায়েলের সাথে কি আমাদেরই ওই MICA মিসাইল নিতে হবে, সেই যে ইনকাম তার উপরে তো বিশাল ধাক্কা লাগবে ফ্রান্সের। সেই জন্য সোর্স কোড দেবো না, তোমার রাফায়েল দিয়ে দিয়েছি তো, এবারে তুমি তোমার মতন করে বুঝে নাও, কিন্তু সোর্স কোড তো আমি দেবো না। যেটা একটু আগে বললাম, অলরেডি 36টা রাফায়েল আমরা 60,000 কোটি টাকা দিয়ে কিনেছি এবং নেভি এই মুহূর্তে আমাদের ভারতীয় নৌসেনা আরো 26টা রাফায়েলের ডিল ফাইনালাইজ করেছে 63,000 কোটি টাকা দিয়ে। ডিলটা কতটা ফলপ্রসূ হবে আমাদের জন্য সন্দেহ কিন্তু থেকে যাচ্ছে, কারণ ওই যে আমাদের সোর্স কোড এবং মিসাইলের উপরে জন্য কিন্তু ফ্রান্সের উপরেই নির্ভর করতে হবে। আমাদের কাছে স্ট্র্যাটেজিক যে অটোনমি বলে, স্ট্র্যাটেজিক যে স্বাধীনতা, সেটা কিন্তু আমাদের রইল না। এবং সব থেকে বড় কথা হচ্ছে কত বড় ফ্রান্স বদমাইশ। এই ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলি সামিট হয়েছিল যেখানে মোদি ভিজিট করেছিল, সেখানে ফ্রান্স ভারতকে প্রমিস করেছে কি আমরা তোমাদের সাবমেরিন দেবো, জেট ইঞ্জিনস দেবো, আন্ডার ওয়াটার ড্রোন দেবো আর ট্রান্সফার অফ টেকনোলজি দেবো, কিন্তু আজ পর্যন্ত তারা কিন্তু কিচ্ছু দেয়নি ভারতকে। সেখানে পাকিস্তান কিন্তু খুব সুন্দরভাবে ওই যে বললাম একটা কিল চেন তৈরি করেছে এবং যার পরে কিন্তু তারা এইভাবে আমাদেরকে এই যে ফ্রান্স আমাদের যে এই প্লেনটিকে এটাকে কিন্তু নামিয়ে দিল। এইবারে আর একটা কারণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি বলবো যে কি কারণে ফ্রান্সের এই রাফায়েল সোর্স কোড ছাড়াও আরো একটা বড় কারণ কেন ডিটেক্ট করতে পারলো না। যখন এই PL-15E মিসাইলটি লক করে রাফায়েলের দিকে ছোড়া হয়, তখন সেই মিসাইলের যে রেডার সেটাকে অফ করে দেওয়া হয়। মানে এখানে আমি আপনাদের সোজা হিসেবে বলি, যা আমরা তো হোয়াটসঅ্যাপ করি, ধরুন আমি আমার লাস্ট সিনটাকে অফ করে দিলাম, তার মানে আমি কিন্তু আপনার লাস্ট সিনটাও দেখতে পাচ্ছি না। মানে আমি ধরুন আমি মিস্টার এ আর একজন হচ্ছে মিস্টার বি, আমি মিস্টার এ আমার লাস্ট সিনটাকে হোয়াটসঅ্যাপে অফ করে দিয়েছি বলবো, মানে কি আমি মিস্টার বি এর লাস্ট সিনও কিন্তু দেখতে পাবো না। এইবারে একজন তৃতীয় ব্যক্তি আছে মিস্টার সি, যিনি আমাদের দুজনের সাথেই আছে মিউচুয়াল হিসেবে। সেই মিস্টার সি কিন্তু আমাকে খবর দিচ্ছে ওই যে মিস্টার বি এই সময় লাস্ট সিন দেখা যাচ্ছে। তার মানেটা কি বোঝাচ্ছি কি? তাহলে আপনারা বলবেন যে মিসাইলের যদি রেডার অফ করে দেওয়া হয় তাহলে তো সেই মিসাইল তো আমাদের রাফায়েলের যে রেডার সেটাও তো ডিটেক্ট করতে পারবে না। এইখানে কাজে এসছে চীনের স্পাই স্যাটেলাইটস। প্রচুর স্পাই স্যাটেলাইটস আছে, দেখেছিলেন একটা হঠাৎ করে সেই একদিন ড্রোন যখন হামলা হচ্ছে একটা অদ্ভুত বড় একটা গোলাকার জিনিস নেমে আসছে, বলা ছিল স্পাই স্যাটেলাইট। সেই স্পাই স্যাটেলাইট পাকিস্তানকে যখন তারা মিসাইল লঞ্চ করছে তখন তারা ইনফরমেশন শেয়ার করে, ডেটা শেয়ার করে, রাফায়েলের এক্সাক্ট লোকেশন দিয়ে দেয়। ওই জন্যে ওই রেডার অফ করে PL-15E মিসাইল ছোড়া হয় এবং যখন রেডার অন করা হয় তখন সেটা রাফায়েলের 50 কিলোমিটারের মধ্যে চলে এসছে। ভাবুন পাইলটের অবস্থা, সোর্স কোড নেই, কোন রকমের রাফায়েলের ভেতরে যে প্রোগ্রামিং, সেই প্রোগ্রামিং সম্বন্ধে বলতে গেলে সম্পূর্ণ অন্ধকারে সেই পাইলট। এবং তারপরে কি 1000 ঘন্টার ডগ ফাইট হয়নি, সিমুলেশন হয়নি, কিচ্ছু হয়নি, কোন রকমে
ওই 50 কিলোমিটারের মধ্যে এসে 9 সেকেন্ডের মধ্যে পাইলট ইজেক্ট করে বেরোতে পেরেছে এবং তারপরে ধ্বংস হলো আমাদের এই রাফায়েল জেটটি, অত্যন্ত গৌরবের রাফায়েল জেট। এবং এটাকে কিন্তু এখন ফ্রেঞ্চ মিডিয়া খুব বড় করে দেখাচ্ছে। কেন দেখাচ্ছে ধ্বংসটা? তারা বলছে কারণ এটা তো তাদের জন্য একটা বিরাট লজ্জার ব্যাপার না, কারণ এরপরে কি হবে, যারা রাফায়েল কেনার জন্য, এই তো ফিলিপিন্স এখন বলছে যে না রাফায়েলের ডিল আমরা করবো কিনা, বিশাল অঙ্কের একটা ডিল, মানে ভারতের থেকে অনেক বড় অঙ্কের ডিল। ফিলিপিন্স কিন্তু এখন ভাবছে তারা এই ডিলটা করবে কিনা। সেই জন্য ফ্রেঞ্চ মিডিয়া কিন্তু এখন খবর ছাপতেই থাকছে যে হ্যাঁ হয়েছে। কেন হয়েছে? এই কারণে হয়েছে, সোর্স কোডের জন্য হয়নি। তারা তাদের সপক্ষেই যুক্তিগুলি রাখছে। এবং আমরা যে চীনকে যে প্লেন যে J-17 প্লেন এগুলোকে নিয়ে খিল্লি করি, এই মুহূর্তে দেখা যাচ্ছে এভিস চেংদু এয়ারক্রাফট, তার যে ডিফেন্স স্টক, যারা J-17 J-10C বানায়, তাদের ডিফেন্স স্টকে বিগত 5 দিনে 41.8% বৃদ্ধি, 41.8% বৃদ্ধি দেখা যাচ্ছে। কারণটা কি? এটা নিশ্চয়ই আপনাদের বোঝাতে হবে না। তো এই কারণ, যার জন্যে কিন্তু আজকে আমাদের কিন্তু এইভাবে একটি প্লেন হারাতে হয়েছে। এবং হঠাৎ করেই দেখলাম আজকে অপারেশন সিঁদুর কিন্তু মাঝপথে এরকম করে সিজ ফায়ার ডিক্লেয়ার হলো এবং ভারত কিন্তু মেনে নিল কোনো রকমের বার্গেন করা ছাড়া। যেখানে বলা হচ্ছিল আপার হ্যান্ড কিন্তু আমাদেরই কিন্তু আপার হ্যান্ড ছিল বলা হচ্ছে, তারপরেও আমরা কিন্তু পারলাম না। বালুচিস্তান স্বাধীন হয়ে গেছে, বালুচিস্তান কিন্তু স্বাধীন হয়নি এখনো পর্যন্ত। বিনীত অনুরোধ, পশ্চিমবঙ্গের এই তথাকথিত ভিউ কামানো ইউটিউবাররা আপনাদের খুশির জন্য যে ভিডিওগুলো করবে, তার বাইরে একটু সত্য নিয়ে পড়াশোনা করুন। এই যে কথাগুলি বললাম, এগুলো কিন্তু কেবল ওই গুগল থেকে না, এগুলো কিন্তু এক্সপার্টদের থেকে নিয়েই কিন্তু আজকে অনেক রিসার্চ করে এই ভিডিওটি করা হয়েছে। অত্যন্ত দুঃখের ব্যাপার যে তেজাস, যেটাকে আমি এখনো মনে করি আজকে গেম চেঞ্জার হতে পারে, সেই তেজাসকে আমরা ইগনোর করে আমরা বারবার করে এই রাফায়েল নিয়ে এত লাফালাফি করছি, যার ফলে কিন্তু আত্মনির্ভর ভারতের যে আমাদের ধাক্কা খাচ্ছে। আজকে ব্রহ্মোস কেনার জন্য হই হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় সেই ব্রহ্মোস আমরা ফিট করতে পারছি না রাফায়েলে। কেন? সোর্স কোড আমরা পাচ্ছি না বলে। এবং ফ্রান্স বলেই দিয়েছে দেব না দিলে তো কিছু করার নেই। কিন্তু সেখানে আমরা অলরেডি আবার 26টা রাফায়েলের 63,000 কোটি টাকা দিয়ে আমরা ডিল করেছি। ভাবুন। আবারও বলছি, বায়ুসেনার যে এয়ার মার্শালের যে কথা, প্রেস বিজ্ঞপ্তিতে তিনি যে উত্তর দিয়েছেন, যুদ্ধে মিলিটারি অ্যাসেট ধ্বংস হওয়াটা খুব সাধারণ ব্যাপার, তার মানে সেখান থেকেই কিন্তু বুঝে নিতে হবে যে আদতে কিন্তু এটা হয়েছে। এবং ওই মিসাইল PL-15 মিসাইল তাদের রেডার অফ করে তারা লঞ্চ করেছে এবং সেই ডেটা সাপ্লাই করেছে পাকিস্তানকে চাইনিজ স্পাই স্যাটেলাইট। ভাবুন, 50 কিলোমিটারের মধ্যে এসে গেছে রাফায়েলের এই পাইলট। আমাদের পাইলট সে বুঝতেও পারছে না, কেন? সোর্স কোড নেই তো। প্রোগ্রামিং যে ভেতরে যে প্রোগ্রামিং, যে ডেটা হবে, আপগ্রেড হবে, সফটওয়্যার আপগ্রেডেশন হবে, কিছুই তো নেই। কেবল প্লেনটা আছে, প্লেনটা তুমি চালাও। 50 কিলোমিটারের মধ্যে সাক্ষাৎ মৃত্যু, কোন রকমে সে প্রাণটা বাঁচাতে পেরেছে। তো আগামী দিনে এটাই আশা রাখবো যে একজন ভারতবাসী হিসেবে আমি আত্মনির্ভর ভারত দেখতে চাই। আমি ওই রাফায়েলের জায়গায় আমি তেজাসকে দেখতে চাই, মারুতকে দেখতে চাই, যে মারুত নিয়ে আমরা অনেক আগে একটা ভিডিও করেছিলাম। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, সরকারকে আমরা নির্বাচন করেছি, সেই জন্য সরকারকে সমালোচনা করা মানে কিন্তু দেশদ্রোহিতা নয়। তথ্য দিয়ে একটা ভিডিও করে যদি বলা হয় যে হ্যাঁ আমাদের একটা প্লেন ধ্বংস হয়েছে, সেটাকে নিয়ে খিল্লি করে বলা নয় আকাশ কুসুম উল্টোপাল্টা কথা। কমেন্ট সেকশনে গালাগালি দেওয়ার আগে একবার অন্তত যে কথাগুলো বললাম, যে টার্মস গুলো বললাম, তথ্য দিয়ে চ্যালেঞ্জ করবেন। চ্যালেঞ্জ যদি করতেই হয়, তথ্য দিয়ে চ্যালেঞ্জ করবেন। ডগ ফাইটিং, সিমুলেশন, ফ্লেয়ার ডিপ্লয়মেন্ট, ফ্লেয়ার না থাকলে যে মিসাইলকে কাউন্টার ম্যানুভারিং কি, এগুলো একটু দয়া করে দেখুন। এর জন্য আমি একটি ফিল্ম আপনাদেরকে সাজেস্ট করব, টপ গান ম্যাভরিক। সেখানে আপনারা এই জিনিসগুলো বিস্তারিতভাবে পাবেন। এখন সেই জন্যে ভারত দেখছেন, আজকেরই খবর, আরো উন্নত মানের MiG-29 প্লেন রাশিয়ার থেকে কিনছে।
দুয়ে দুয়ে কিন্তু 4 হচ্ছে। ওই যে M88 যে বললাম একটু আগে, টার্বোফ্যান যেটা ধ্বংসাবশেষ কিন্তু পাওয়া গেল, দুয়ে দুয়ে 4টা কিন্তু হয়েছে, ধ্বংস কিন্তু ভারতের একটা প্লেন হয়েছে। সেজন্য আগামী দিনে আমি দেখতে চাই, আমার তেজাসকে দেখতে চাই, আমার মারুতকে দেখতে চাই, আমার আত্মনির্ভর ভারতের প্লেন আমি আকাশে দেখতে চাই, যার জন্যে আমাদের ওই সোর্স কোডের জন্য ফ্রান্সের মতন একটা বদমাইশ দেশের কাছে হাত পেতে থাকতে হবে না। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।